সব সেক্টরের মতো দেশের ক্রীড়াঙ্গনও পড়েছে দারুণ চ্যালেঞ্জের মুখে। ঘরোয়া ক্রিকেট তো বন্ধ হয়ে আছে করোনার শুরু থেকেই, আর একে একে স্থগিত হচ্ছে আন্তর্জাতিক ম্যাচ। ক্রিকেটের স্থগিত হওয়া দ্বিপাক্ষিক সিরিজগুলো কবে আলোর মুখ দেখবে তার কোনো ইঙ্গিত নেই। ফুটবলে কিছুটা আশা দেখাচ্ছে। অক্টোবর নভেম্বরে জাতীয় দলের খেলার কথা রয়েছে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। বাকি সব খেলা বন্ধ থাকায় বলতে গেলে দেশের পুরো ক্রীড়াঙ্গনই আছে স্থবির হয়ে। স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলায়। সঙ্গে আছি আব্দুল্লাহ হীরা, আর আমার আজকের অতিথি বিসিবির সাবেক সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাবের হোসেন চৌধুরী এমপি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ এমপি এবং স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার ও দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংগঠক তানভীর মাজার তান্না। তিনজনকে স্বাগত। আমরা শুরু করতে চাই কাজী নাবিল এমপিকে দিয়ে। কাজী নাবিল, ফুটবল ফেডারেশনের কার্যক্রম নিয়ে তো অবশ্যই ব্যস্ত থাকতে হয়, সেই সঙ্গে জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটিরও চেয়ারম্যান আপনি। আমি এই সব মিলিয়েই জানতে চাইবো আজকে, একটু শুরুতেই জানতে চাই জনপ্রতিনিধি হিসেবে অবশ্যই গত 3.5 মাস 4 মাস সময়ে যে করোনা শুরু হয়েছে তখন থেকে সবাই অনেকেই ঘরবন্দি থাকলে আপনি সম্ভবত ঘরবন্দি থাকতে পারেনি। সেই জায়গাটায় আপনি কিভাবে সময়টা কাটিয়েছেন, কেমন আছে আপনার পরিবার এবং আপনি? আপনাকে ধন্যবাদ এবং আমার বাকি দুই প্যানেল সহকর্মীদেরকে আমার শুভেচ্ছা, সালাম। দর্শকদের আমার সালাম। প্রথমে আমি নিবেদন করতে চাই, ইতিমধ্যে যারা করোনা রোগে আক্রান্ত হয়েছেন তাদের আমি আরোগ্য কামনা করছি। একই সাথে যাদেরকে আমরা হারিয়েছি তাদের বিদেহী আত্মার আমি মাগফিরাত কামনা করছি। বর্তমানে বাংলাদেশে সারা বিশ্বের মতো আমরা বর্তমানে করোনা আক্রান্ত হয়ে আছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার অত্যন্ত শক্তিশালী হয়ে মোকাবিলা করছে এবং আমাদের বিশ্বাস আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিকা অনুযায়ী সকলে আমরা সুনিরাপত্তা বিধান করার জন্য যা যা আমাদের করণীয় সেগুলো আমরা করে আমাদের সকলের স্বাস্থ্য আমরা নিরাপদ রাখতে সক্ষম হব। জনপ্রতিনিধি হিসাবে আমার সংসদীয় আসন হচ্ছে যশোর সদর আসন, যশোর 3 বলে যেটা পরিচিত। যশোর শহর এবং শহরের সংলগ্ন 14টি ইউনিয়ন। তো সেই হিসাবে আমাদের এই গত কিছুদিন ধরে সেখানে কিছু আমাদের আক্রান্তের সংখ্যা বাড়ছে। কাজী নাবিল, আমরা আরো শুনবো, আমরা আরো জানবো। আমরা একটু পরের জন আমাদের সঙ্গে আরো দুজন গেস্ট আছেন, আমরা সেখানটায় অল্প অল্প কিছু জেনে নেই। তানভীর মাজার তান্না, আপনার কাছ থেকেও জানতে চাইবো যে করোনা কালে আপনি কেমনটা আছেন এবং আপনি খেলাধুলার অনেক জায়গায় খোঁজ খবর রাখেন, বিশেষ করে আপনি বিদেশি ফুটবলের একজন পার সমর্থক বলা যায়। তো সেখানটায় তো ফুটবল উইন্ডো বেশ চালু হয়ে গেছে, কয়েকটা লিগের তো ডিসাইডিং তো হয়ে গেছে। তো সেখানটায় বাংলাদেশের ক্রীড়াঙ্গন চ্যালেঞ্জের মুখে, আপনি সে বিষয়টাও একটু বলবেন। না, আমি আমার বউ, আমরা দুজনেই এই দেশে, তো আমরা ভালোই আছি। খেলাধুলার ব্যাপারে সিম্পল কথা বলবো, দেখেন প্রধানমন্ত্রী তো বলেছেন, প্লাস পলিটিক্যালি যারা করার তো করছেন, যারা যেভাবে পারছেন হেল্প করছেন। মানুষদেরকে তো নিজেদের করতে হবে। আমি যদি ভালো থাকি পাশের লোক ভালো থাকবে। আমি যদি মনে করি আই এম সেফ আর আমি কোনো কিছু প্রোটেকশন নিব না, পাশের লোককে মারতে পারি, আমার বাসার লোককে মারতে পারি। এটা একটা জিনিসটা মানুষের মাথায় যদি না ঢুকে, এটা কেউ কিছু করতে পারবে, এটা পার্সোনাল। খেলাধুলার ব্যাপারে বলবো, ইয়েস, খেলা শুরু হয়েছে ইটালিয়ান লিগ বা স্প্যানিশ লিগ বা ব্রিটিশ লিগ। আই এম সিইং ইভেন আমেরিকাতে NBA তে বাস্কেটবল শুরু করতে চেষ্টা করেছে, কিন্তু ওদেরও করোনা ভাইরাস ধরা পড়তেছে। তো আমার কথা হলো, তো যতক্ষণ পর্যন্ত একটা ভ্যাকসিন না বেরায়, যে একটা এই ইনফেকশনটাকে কিভাবে কন্ট্রোল করতে পারবে, আমি এগেইনস্ট ইট। I'm against this because I don't want to lose my boys or somebody brilliant going away just because আমাকে খেলতেই হবে বা প্রবলেম আছে। আমাদের ফেডারেশন, ক্রিকেট ফেডারেশন, আই হোপ সাবের and he knows better, টাকা পয়সা তো অনেক আছে, আমাদের প্লেয়ারদের তো ওরকম দুর্ভিক্ষর প্রবলেম নাই। প্লেয়ারদেরকে একটু সেফ রাখা, and they should be exercising on their own. It is their own job. It is their job. তারা তো প্রফেশনাল, they must keep themselves healthy. But I always feel, আমি 4 মাস ধরে বাসা থেকে তো বেরাই না, বিকজ আমি তো আমার চিন্তা করছি ডেফিনেটলি, বাট আমি চিন্তা করছি আমি তো আরেকজনকে দিতে পারি, আমার ড্রাইভারকে দিতে পারি, আমার সিকিউরিটি গার্ডকে দিতে পারি, আমি যার সঙ্গে কথা বলছি তাকে দিতে পারি। এতটুকু যদি আমার মাথায় সেন্স না আসে, অ্যাকচুয়ালি আই এম গোয়িং মার্ডার, বেসিক্যালি আই এম কিলিং সামবডি এলস। সো এই সেফটি জিনিসটা যতদিন পর্যন্ত ভ্যাকসিন না আসে, I think we must protect everybody else.
সাবির হোসেন চৌধুরী এমপি, আপনি আপনার কাছ থেকে জানতে চাইব যে এই করোনাকালে একদিকে তো আপনি জনপ্রতিনিধি, সেই জায়গায় আপনার বিভিন্ন জায়গায় যেতে হয়েছে এবং পাশাপাশি সব জায়গাতেই আপনার একটা মানে অবশ্যই প্রশ্নের মুখে পড়তে হয় বা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। করোনার মধ্যে ক্রীড়াঙ্গনের অবস্থাটা জানতে চাই। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি কেমনটা কাটিয়েছেন গত 3.5 মাস 4 মাস? আপনাকে ধন্যবাদ হীরা, এবং আপনি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন আসলে আমাদের অনেক আলোচনাই হয়, তবে সুনির্দিষ্টভাবে ক্রীড়াঙ্গনে কি হবে, খেলাধুলা নিয়ে আমাদের ভাবনা কি বর্তমান কোভিড এর প্রেক্ষাপটে, এটা নিয়ে হয়তো আমরা সেইভাবে কথা বলি না। একটু আগে আমার মহান জাতীয় সংসদের সহকর্মী কাজী নাবিল বলছিলেন, এবং তান্না ভাই উনি তো আমাদের সবারই সিনিয়র, তো উনি ওনার কথা বলছিলেন। আমি যেটা বলবো যে দেখেন, এখন মানে কোভিড এর কারণে আমরা একটা কথা প্রায় বলি যে এখন একটা নতুন একটা প্রেক্ষাপট, একটা নিউ নর্মাল সৃষ্টি হয়েছে। অর্থাৎ অতীতে যে বিষয়গুলো খুবই সাধারণ এবং স্বাভাবিক ছিল সেগুলো কিন্তু আজকে মানে অস্বাভাবিক, এবং এই অস্বাভাবিকটাই এখন আমাদের স্বাভাবিক হয়ে যাচ্ছে। আপনি একবার ভেবে দেখেন যে আজকের আপনার যে আয়োজন, আমি আপনার আয়োজনে অতীতে গিয়েছি, আমরা স্টুডিওতে আসতাম, স্টুডিওতে এসে আমরা অংশগ্রহণ করতাম। আজকে আমরা প্রযুক্তির সুবাদে বাড়ি থেকে আমরা জয়েন করছি। তো এই যে আমাদের যে দায়িত্বটুকু আছে, প্রথমেই তো হচ্ছে সরকারের যে স্বাস্থ্যবিধি সেটা আমাদেরকে মেনে চলতে হবে। এবং আমাদের আমি যেটা করেছি, ধরেন আমাদের যে মানে প্রতিদিন যে মানুষের সাথে সাধারণভাবে যে দেখা সাক্ষাৎ, সেটা কিন্তু এখন অনেক সীমিত, প্রায় বন্ধই করে দিয়েছি। যেখানে একেবারেই না গেলে না, মানে সেখানে আমি যাচ্ছি। তবে আমার মনে হয় যে আমরা যেহেতু মানে আমাদের যোগাযোগ মাধ্যম আগের চেয়ে অনেক উন্নত, এবং আমার নির্বাচনী এলাকায় যে বিষয়টিকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে জনস্বাস্থ্য। কেননা আজকাল আমাদের ঢাকা শহরে যদি আমরা বিভিন্ন এলাকায় যেগুলিকে আমরা রেড জোন হিসাবে বা পকেট হিসাবে চিহ্নিত করছি, তার একটা বড় অংশ কিন্তু আমার নির্বাচনী এলাকায় আছে। যেমন খিলগাঁও আছে, বাসাবো আছে, মুগদা আছে। তো একটা তো হচ্ছে মানুষকে সচেতন করা, এবং সেটা আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমাদের দলের কর্মীদের মাধ্যমে, আমাদের যারা ওখানে নির্বাচিত কমিশনার আছে, মসজিদের যারা ইমাম আছে, বিভিন্ন সামাজিক সংগঠন, তাদেরকে মোটিভেট করে তারপরে ধরেন আমি কিছু ভিডিও তৈরি করেছি যে মানে হাত ধোয়ার তরিকাটা কি হওয়া উচিত, সেগুলো আবার যোগাযোগ মাধ্যমে আমরা প্রচার করেছি। তো এইভাবে রাখছি। আর আপনি এর মধ্যে একটু জানতে চাই সাবির হোসেন চৌধুরী, আপনি নিজে এই ধরনের সতর্ক করার পাশাপাশি নিজে কিভাবে এখন পর্যন্ত যতটা জানি সাবধানে আছেন, বা এখনো পর্যন্ত আপনি অসুস্থ হননি, মানে আপনি কিভাবে নিজেকে সেভ করলেন? না, একটা তো হচ্ছে আপনাকে স্বাস্থ্যবিধিটা তো মেনে চলতে হবে। দেখেন, আপনি প্রথমেই আমরা যেটা বলি যে শারীরিক দূরত্ব বজায় রাখা, এটার তো কোনো বিকল্প নাই। তারপরে আপনার মাস্ক পরা, আপনার নিয়মিত হাত ধোয়া, এটাই, এই তিনটা কিন্তু হচ্ছে সবচেয়ে, আমার মনে হয় সবচেয়ে জরুরি। আরেকটা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের নির্বাচনী এলাকায় কোভিড এর একটা হাসপাতাল আছে, আপনার মুগদা জামাল হাসপাতাল। সেখানে সেটা একটা সাধারণ হসপিটাল ছিল। সেখানে আমরা 500 বেডের হাসপাতালকে এখন 250 বেডের কোভিড হাসপাতাল করেছি, এবং মাত্র 2 দিনের মধ্যে কিন্তু আমাদেরকে এই ট্রানজিশনটা করতে হয়, এবং সেটা নিয়ে প্রতিদিন কিন্তু প্রচুর সময় যায়। একটা হচ্ছে সাধারণ মানুষের তদবির, এবং আমরাও বুঝি তারা হাসপাতালে একটা সিট নেওয়া, আইসিইউতে কার সিট থাকবে কি থাকবে না, এবং হাসপাতালে তো অনেক চ্যালেঞ্জ আছে, কারণ এই কোভিড এর বিষয়টা কিন্তু বাংলাদেশের জন্য এবং পৃথিবীর জন্য সম্পূর্ণ একটা নতুন একটা চ্যালেঞ্জ। এখন ডাক্তারদের সুরক্ষা আমরা কেমনে নিশ্চিত করবো, নার্সদের সুরক্ষা কেমনি নিশ্চিত করবো, যারা কাজ করছে, এটা কিন্তু আমার একটা বড় প্রিঅকুপেশন। এবং প্রতিদিন 2-3 ঘন্টা সকালে শুধু এটার উপরে চলে যায় যে গতকাল মানে আজকে, আগামীকাল সকালে আজকে কি হলো, আজকের পরিকল্পনা কি আছে, গতকাল আমরা কি করেছি। সেটা কিন্তু এখন আমার মনে হয় আমাদের জনপ্রতিনিধি হিসাবে 1 নম্বর দায়িত্ব হচ্ছে আমরা যাদের প্রতিনিধিত্ব করি তাদের জনস্বাস্থ্যের দিকে আমাদের খেয়াল দেওয়া। রাইট। একটু সাবির হোসেন চৌধুরী, একটু যদি এমনটা জানতে চাই, জনপ্রতিনিধির বিষয়টা তো জানা হলো, এই যে দেশের ক্রীড়াঙ্গন চ্যালেঞ্জের মুখে সাবেক সভাপতি হিসেবে বা দেশের অন্যতম ক্রীড়া সংগঠক হিসেবে সেই দিকটায় যদি একটু আসতেন। ক্রীড়াঙ্গনের উপরে চ্যালেঞ্জ, যেটা ওটা জানতে চাচ্ছেন? জি, সেটাই, মানে ক্রিকেটে একে একে বাইলেটারাল সিরিজগুলো স্থগিত হয়ে যাচ্ছে, কোনোভাবে বলা যাচ্ছে না কখন হবে। বাংলাদেশের ক্রিকেটাররাও অনেকে আক্রান্ত, পাশাপাশি তাদেরকে একসাথে করে
তানভীর মাজার তান্না যেমনটা বলছিলেন যে ব্যক্তিগতভাবে অনুশীলন হয়তো করছেন, কিন্তু তাদেরকে কোনোভাবে কোনো আইসোলেশনের মধ্য দিয়ে আইসোলেটেড করে অনুশীলনের মধ্যে আনা যাচ্ছে না। দেখেন, একটা একটা খুব বড় এখানে যেটা আমাদের মনে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে করোনা যে বাংলাদেশে আসবে বা আসতে পারে আমাদের একটা ধারণা ছিল, কারণ এটা চীন থেকে আমেরিকা, ইউরোপ, তো আমরা জানতাম ইট ওয়াজ এ কোয়েশ্চেন অফ টাইম। এখন করোনা তো আমাদের কাছ থেকে কবে বিদায় নিবে তারা কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেয় নাই যে অমুক মাসের অত তারিখে আমরা বাংলাদেশ থেকে চলে যাব। সুতরাং এই যে একটা বড় একটা আননোন, এটার সাথে মানে খাপ খাইয়ে আমাদের চলাটা কিন্তু অনেক কঠিন। আপনি যেটা বলেছেন, ইতিমধ্যে আমাদের সিরিজ গুলো পোস্টপন্ড হয়ে যাচ্ছে। নিউজিল্যান্ডের আসার কথা ছিল, সেটাও এখন অফ হয়ে গেছে। আমাদের ডোমেস্টিক লিগ আমাদের হচ্ছে না। সুতরাং একটা তো হচ্ছে আপনার আর্থিকভাবে আমাদের স্পোর্টটা, বিশেষ করে ক্রিকেট, আমি মনে করি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদিও তান্না ভাই যেটা বললেন, আসলে তো আমাদের অনেক রিজার্ভ আছে, আমি জানি না কত, হয়তো 200-300 কোটি টাকা আছে, কিন্তু তার মানে এই না যে আমি ওই রিজার্ভ শেষ না হওয়া পর্যন্ত হাত পা গুটিয়ে বসে থাকবো। তান্না ভাই যেটা বলছে, আমি একটু ভিন্ন মত আমার এখানে আছে। যে দেখেন, ক্রিকেট কিন্তু অন্যান্য যেমন ফুটবলের মতো এটা একটা কন্ট্যাক্ট স্পোর্ট না। আর আমরা যদি বাংলাদেশের সারা দেশটাকেই কিন্তু এখন আমরা আবার সচল করে দিচ্ছি, আমাদের অর্থনীতি আমাদের চালু হচ্ছে, আমাদের মানুষ মানে যাতায়াত করছে, প্লেন চলছে, ট্রেন চলছে। তো সেখানে আমার মনে হয় ক্রিকেট যদি আমরা সীমিত আকারেও প্লেয়ারদের সুরক্ষার বিষয়টা নিশ্চিত করে যদি এটা চালু করা যায়, আমি বলছি না এখনই আমাদের করতে হবে, কারণ সেটা সরকারের পরামর্শের একটা বিষয় আছে, তবে এটা আমরা মাথায় রাখতে পারি। যদি ফুটবলে এখন ভাবতে পারে যে তারা অগাস্ট সেপ্টেম্বরে মাঠে নামবে, ক্রিকেটের ক্ষেত্রেও সেই ধরনের একটা অ্যাডভান্স চিন্তা থাকতে পারে। অবশ্যই তাই। আমরা কাজী নাবিল আপনার কাছে একটু যেতে চাই। কাজী নাবিল, ইতিমধ্যেই আমাদের অন্যান্য যে গেস্ট কথা বলছিলেন সে বিষয়ে হয়তো আপনি অবশ্যই শুনেছেন বিষয়গুলো। আমরা একটু জানতে চাই, ফুটবলের চ্যালেঞ্জটা তো মানে ঘরোয়া ফুটবলের চ্যালেঞ্জটা তো আরও কঠিন, যেটা ক্রিকেটে আমরা একটু মানে জানি, সবাই জানি যে ক্রিকেটটা বেশ টাকা পয়সাওয়ালা, ক্রিকেটের রিজার্ভ ভালো। ফুটবলটা তো ওরকম না, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সেখানে আপনার জাতীয় দলের একটা চ্যালেঞ্জ রয়েছে সামনে, যেহেতু ফিফা বিশ্বকাপ বাছাইয়ের 4টা ম্যাচ রয়েছে, হোমে খেলার কথা রয়েছে ইন্ডিয়ার মতো দলের বিপক্ষে। তো সেই জায়গায় লিগটা বন্ধ করতে বাধ্য হলো ফুটবল ফেডারেশন। মানে আপনাদের চ্যালেঞ্জগুলো যদি বলতেন, মানে এই করোনাকালে ফুটবল রিলেটেড। কাজী নাবিল, আপনি সম্ভবত আমার কথা শুনতে পাননি, যখন আবার পাবেন অবশ্যই আপনার কাছে আসবো। একটু তানভীর মাজার তান্না, একই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসতে চাই। ফুটবলের চ্যালেঞ্জটা তো মানে চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতাটা তো কঠিন মনে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য, করোনায় যেভাবে জেকে বসেছে ফুটবল। ফুটবলটা তো আপনার ইজ মোর অর লেস স্পন্সরশিপ বেসড। ফুটবলেরটা এতটা প্রবলেম নাই। ক্রিকেটের যেটা প্রবলেম, যেটা সাবের বলছে, হি ইজ রাইট। অক্টোবর থেকে তো আমরা অ্যাকচুয়ালি ক্রিকেট সিজন শুরু করতাম সারা জীবনই। এখন না বাংলাদেশের 24 ঘন্টা 24 বছর, মানে এভরি ইয়ার এভরি ডে উই আর প্লেইং ক্রিকেট, বাট দে ক্যান টার্গেট অক্টোবরের ভিতরে হোপফুলি এভরিথিং শুড বি অলরাইট। খালি আমি একটা জিনিস বলতে চাই, যেটা প্লেয়ারদের ব্যাপারে বলতে চাই। প্লেয়াররা তো দে শুড নট বি ডিপেন্ডেন্ট অন বাংলাদেশ ক্রিকেট বোর্ড টু কিপ দেমসেলফ ফিট। দে শুড নট বি এবল টু প্র্যাকটিস অলসো। কিন্তু বাসাতে বসেই করা যায়, টেনিস বল দিয়ে করা যায়, অনেক কিছু করা যায়। দে শুড বি কিপিং দেমসেলফ ফিট। আমি প্লেয়ারদের ভিতরে 2-3 জনকে দেখি যারা খুব ফিট, মুশফিক বা কি নাম সাকিব, they can keep on doing it. And I think Bangladesh Cricket Board should be planning. They should be starting October at the khala. Hopefully 90% chance things will cool down and some vaccine will come out. And they should have a plan how to do, how to move, what to do, what not to do. Football is a problem. Football is taka nai. So football is dependent on finance. And without money being organized, I do not know what the organizers is. I mean, so I do not know how far they're organizing, but they have enough time to organize themselves to get some funds. Tournament federation, they have a big body. They can always do this sort of thing sitting in the house. They can organize, they can plan. Or else if they can help from Sabit Chaudhary. Sabit Chaudhary is the smartest of all I have known. I'm from 80s. So I know, president chilo, I was his vice president.
So I was secretary Bangladesh cricket for a long time. So আমি এগুলো বুঝি। তো সাবের তো most understand, they can take help from people like him. How to move, how to do, what to do, how not to do, what to do, how to get money, things like that. So I feel that they should take help from people like Saber or our ছোট ভাই থেকে, and they can get help from the government. যে ভাই এভাবে করতেছে, আমাদের টাকা নাই, we need some finance. অবশ্যই তাই। আমরা যেখানটায় আছি, সাবির হোসেন চৌধুরী, আপনার কাছ থেকে শুধু ক্রিকেট নয়, মানে বাংলাদেশের টোটাল ক্রীড়াঙ্গনে অন্যান্য জায়গায় যে চ্যালেঞ্জগুলো রয়েছে, যেভাবে মানে করোনা যেভাবে দুর্বল করে দিল, ফুটবলের কথা তানভীর মাজার তান্না বলছিলেন। আমরা যদি কাজী নাবিলকে পেয়ে থাকি, কাজী নাবিলের কাছে আমি প্রশ্ন করেছিলাম যে আপনাদের চ্যালেঞ্জগুলো যদি একটু বলতেন, যে অবশ্যই করোনাকালে এই বিষয়ে কাজী নাবিল বলবেন, অ্যাজ ওয়েল অ্যাজ সাবির হোসেন চৌধুরী আপনার পরামর্শ লাগবে মানে পুরো ক্রীড়াঙ্গনকে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য। তিনজনকেই আমি পাবো অবশ্যই। একটা বিরতির সময় হয়ে গেল দর্শক, একটা বিরতি নিচ্ছি, অল্প কিছুক্ষণের মধ্যেই ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আপনারা দেখছেন খেলা নিয়ে নতুন খেলা, স্বাগত আরও একবার। আমরা আজকের বিষয় যেটি রয়েছে, ক্রীড়াঙ্গন করোনাকালে ক্রীড়াঙ্গন চ্যালেঞ্জের মুখে পড়েছে অনেক অঙ্গনের মতোই, এবং আজকের এই আলোচনার জন্য আজকের অতিথি হিসেবে তিনজন গেস্ট রয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাবির হোসেন চৌধুরী এমপি রয়েছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি কাজী নাবিল আহমেদ রয়েছেন, এবং স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক তানভীর মাজার তান্না আমাদের সঙ্গে রয়েছেন। কাজী নাবিল, বিরতির পরে আপনি বিরতির শুরুতেই আপনার বিরতির পর ফিরে এসে আপনাকে শুরু করতে চাই আপনাকে দিয়ে। সেটি হলো যে আমরা যেমনটা জানতে চেয়েছিলাম যে ফুটবলের চ্যালেঞ্জটা মানে কতটা। আমরা জানি ফুটবলে সামনে ফিফার বিশ্বকাপ বাছাই ম্যাচ রয়েছে, এবং এর বাইরে আপনাদের লিগ বন্ধ করতে হয়েছে ক্লাবগুলোর চাপে হোক বা সব মিলিয়ে করোনা পরিস্থিতির কারণে হোক। আবার আপনি জাতীয় ফুটবল টিম ম্যানেজমেন্ট কমিটিরও চেয়ারম্যান, সেখানে জাতীয় দল কিভাবে সুরক্ষিত করে তাদেরকে কিভাবে উপযুক্ত করবেন বাছাই পর্বের জন্য, সেটার চ্যালেঞ্জটাও রয়েছে। কিভাবে এগুলো মোকাবেলা করবেন? আপনাকে ধন্যবাদ। শুরুতে বলে রেখে যান্ত্রিক ত্রুটির জন্য প্রথমে যোগাযোগ করতে পারিনি। তো আমাদের গত 3 মাস ধরে ক্রীড়াঙ্গন ওভারঅল চ্যালেঞ্জের মুখে আছে। আমাদের বাংলাদেশ ফুটবল চ্যালেঞ্জে আছে। আমাদের লিগ চলাকালীন সময়ে মার্চ মাসে আমাদের লিগকে প্রথমে স্থগিত, পরে আমাদের বাতিল করতে হয় পরবর্তী বৈঠকে। তো আমাদের সবচেয়ে বড় এখন যে কাজটি হচ্ছে, আমাদের ন্যাশনাল টিমের খেলা আছে আগামী অক্টোবরে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স যে খেলাগুলো পরিচিত, এর দুটি খেলা ইতিমধ্যে হয়েছে, যেটা আপনারা আমাকে দেখেছিলেন। ভারতের মাটিতে কলকাতাতে আমাদের ভারতের সাথে আমাদের ড্র হয়েছিল, তার আগে আমরা আরেকটি ম্যাচ আমরা হেরেছিলাম। তো আমাদের আরো 4টি ম্যাচ বাকি আছে, যেটার মধ্যে 2টি ম্যাচ বাংলাদেশে খেলা হবে অক্টোবরে এবং নভেম্বরে। সেই জন্য ইতিমধ্যে আমরা পরিকল্পনা নিয়েছি, যদি আমাদের পরিস্থিতি যদি আমরা কিছুটা স্থিতিশীল রাখতে পারি, তাহলে আমরা অগস্ট নাগাদ আমাদের টিমকে সুরক্ষিত রেখে একটি ক্যাম্প চালু করার পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। কদিন আগে আমরা আমাদের জাতীয় দলের কোচ জেমি ডে এবং স্টুয়ার্টকে আমরা নিয়োগ দিয়েছি আবার, এবং বর্তমানে আমাদের গোলকিপার কোচ, ফিজিও, এসব নিয়োগের প্রক্রিয়া চলছে। এগুলো সম্পন্ন হলে আমাদের সমস্ত প্লেয়ারদেরকে টেস্টিং করে তাদেরকে আইসোলেশনে রেখে তাদেরকে একত্রে ঢাকার বাইরে বা ঢাকার অদূরেই কোনো জায়গাতে আমরা একসাথে রেখে একটা পুরো বাবল তৈরি করে যেন কেউ আক্রান্ত না হয়, এবং সেভাবে কোচটাও আসলে তাদেরকেও টেস্টিং করে তারপর তাদেরকে সেই ক্যাম্পে নিয়ে আমাদেরকে ক্যাম্প রাখা, যে ক্যাম্পের সমস্ত যারা কাজ করবে, যারা প্লেয়ার, যারা কোচ, সবাই একসাথে থাকবে। এখান থেকে কেউ বেরো হতে পারবে না, কেউ বাইরে থেকে সেখানে ঢুকতেও পারবে না। তো সেভাবে আমাদের যতক্ষণ আমাদের খেলার শিডিউল রাখা আছে, আমাদের প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতির জন্য আমাদের কোচ বলেছে 6 সপ্তাহ লাগবে। সেভাবে আমরা আমাদের সেই কাজগুলো করছি। ইতিমধ্যে আমরা অনলাইন রেগুলার আমরা যোগাযোগ করি হোয়াটসঅ্যাপের মাধ্যমে। প্রতিদিনই আমাদের প্লেয়াররা তাদের ট্রেনিং প্রোগ্রাম আমাদের দেখাচ্ছে, তারা ইন্ডিভিজুয়াল ট্রেনিং করছে। তো এটা ছাড়াও আমাদের আরো অনেক খেলা যেটা থেমে গেছে, আমাদের মেয়েদের খেলা, বয়স ভিত্তিক খেলা, এবং সবচেয়ে বড় হচ্ছে আমাদের বিভিন্ন জেলাতে আমাদের অনেকগুলো খেলা থেমে গেছে। অনেকগুলো পরিকল্পনা ছিল এবছর, যেগুলো সবই আমাদের শেয়ার করতে হয়েছে বাকি সকল কিছুর মতো। তাই আমি আশা করব যে বাকি সকল কিছুর মতো নিয়ে আমরা ক্রীড়াঙ্গন, বিশেষ করে ফুটবলে সারা পৃথিবী যে চ্যালেঞ্জের মুখে আছে, আমরা সে একই চ্যালেঞ্জের মধ্যে আমরা আছি। আমার সাথে আরো দুজন আমার থেকে অনেক অভিজ্ঞ ক্রীড়া সংগঠক আমার সাথে আছেন, তাদের কাছে আমরা পরামর্শ করে আরো অনেক কিছু ভালো কাজ অবশ্যই তারা পরামর্শ দিবেন। কাজী নাবিল, একটি বিষয় যদি উল্লেখ করতেন, এই চ্যালেঞ্জের মধ্যে আরেকটা চ্যালেঞ্জ আপনাদের রয়েছে, আপনাদের ম্যাচ শেষ হয়ে গেছে, করোনা পরিস্থিতির কারণে আপনাদের নির্বাচন এখনো করতে পারেননি। সে বিষয়ে আসলে কতটা আপডেট তথ্য আমাদেরকে দিতে পারেন আমাদের দর্শকদের? আর একটা বিষয়, যে বিষয় নিয়ে একটু গণমাধ্যমে এসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে, যে নির্বাচনের জন্য ডেলিগেট যে লিস্ট, সেই লিস্ট নিয়েও অনেক কথা হচ্ছে, সেটার জবাবটা আপনার কাছে কেমন?
আমাদের নির্বাচন হওয়ার কথা ছিল এপ্রিলের 20 তারিখে, সেটা আমাদের স্থগিত করতে হয় সারা দেশে আমাদের সাধারণ ছুটি এবং লকডাউন ঘোষণা করার কারণে। এবং বর্তমানে আমাদের যে প্রক্রিয়া তৈরি করে রাখা আছে, যখনই আমরা দেখবো লকডাউন উঠে যাচ্ছে এবং আমরা মানুষকে একত্রিত করতে পারবো, তখনই আমাদের ন্যূনতম 3 সপ্তাহ, ম্যাক্সিমাম আমাদের 4 সপ্তাহের মধ্যে আমরা নির্বাচন আয়োজন করতে পারবো। এই জন্য আমাদের ডেলিগেট লিস্ট সমস্ত ক্লাব, জেলা এবং আমাদের বিভিন্ন সংস্থা থেকে নেওয়া হয়ে গেছে, অথবা 2-1টি বাকি আছে। বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে, সেটার জন্য আমাদের অ্যাপিলস কমিটি আছে, বিভিন্ন কমিটি আছে, তারা সেই প্রশ্নগুলো মীমাংসা করতে পারেন। আর যদি অনেক দীর্ঘায়িত হয়, তখন আবার হয়তো নতুন চিন্তা আমাদের করা লাগতে পারে। অবশ্যই তাই। সাবের হোসেন চৌধুরী এমপি, আপনি একটু বলবেন কি, যেটি কাজী নাবিল আহমেদ বলছিলেন যে আপনারা যেহেতু গুণী সংগঠক, আপনাদের পর্যবেক্ষণটা কেমন ফুটবলকে ঘিরে, দেশের ফুটবল? আমি একটু সার্বিকভাবে বলি, কেননা নাবিল অলরেডি ফুটবলের পক্ষে বলেছেন বা ইএফএফ এর অফিসিয়াল বিষয়ে বলেছেন। আমার মনে হয়, দেখেন, আমরা আজকে যে আলোচনাটা করছি, এই আলোচনাকে আমরা অনেক সীমিত করে ফেলছি। আপনি চ্যালেঞ্জের বিষয়টা শুধু দেখছেন যে খেলাটা চলছে না, খেলাকে কিভাবে আবার চালু করা যায়, সেটা কিন্তু একটা দিক। যে ঠিক আছে, আমার ঘরোয়া ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট বা ফুটবলের আমার যে খেলাগুলো ছিল সেগুলিকে আমি রিশিডিউল কিভাবে করব, এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় হচ্ছে যে আর্থিক ক্ষতিটা হয়েছে সেটা আমি কিভাবে পূরণ করব। তবে সবচেয়ে যে মূল যে জায়গাটা, কারণ আমরা কথা বলছি কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দিজ আর ন্যাশনাল ফেডারেশন। এদের কাজ কিন্তু শুধু খেলা পরিচালনা করে না, এদের কাজ হচ্ছে খেলার মানে মানটা আমরা আরো কিভাবে উন্নত করতে পারি, সার্বিক পরিকল্পনার একটা বিষয়। তো আমি মনে করি এই যে সময়টা, যেখানে এখন মাঠে কোনো খেলা নাই, আমাদের তো এই সময়টা সবচেয়ে বেশি আমাদের দেওয়া উচিত আবার গোয়িং ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ডস, পরিকল্পনা করা। আমরা বিগত বছরগুলিতে আমাদের যতটুকু অর্জন করার কথা ছিল সেটা আমরা করেছি কিনা, ঘাটতির জায়গাগুলো কি, নতুন ভাবে আমি কিভাবে পরিকল্পনা করতে পারি। আমার মনে হয় এটাই কিন্তু হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং তান্না ভাই বলছেন যে প্ল্যানিং এর কথা উনি বলেছেন, আসলে আমাদের এটা সকল ক্ষেত্রে করতে হবে। এখন ফুটবলকে আমরা কিভাবে দেখি, ক্রিকেটকে আমরা কিভাবে দেখি, আমরা খেলাধুলাকে কিভাবে দেখি, এবং আমাদের দেখেন যে মিনিস্ট্রি যেটা আছে এটা হচ্ছে ইউথ এন্ড স্পোর্টস, মানে আমাদের যুব সমাজকে কিন্তু আমরা খেলাধুলার সাথে আমরা সম্পৃক্ত করেছি। তো তার মানে আমরা কি খেলাধুলার মাধ্যমে আমাদের যুব যে শক্তিটা আছে বা যুব ক্ষেত্রে আমাদের যে সম্ভাবনা আছে, এটাকে কি আমরা আরো কার্যকর করতে চাচ্ছি? তাহলে সেটা যদি হয়, তাহলে আমাদের এখানে কি ধরনের বাজেট বরাদ্দ করার কথা? আমরা জাতীয় ক্রীড়া পরিষদের হয়তো 300-400 কোটি টাকার একটা বাজেট আছে, আমাদের এখানে আরো বরাদ্দ দেওয়া উচিত কিনা। আমরা আমাদের স্থির করতে হবে যে আমাদের পার্টিসিপেশনের জন্য কোন খেলাগুলো আমাদের দরকার। না, একটু সাবের হোসেন চৌধুরী, আপনার কাছ থেকে একটু জানতে চাই, যদি একেবারেই স্পেসিফিক এটাই জানতে চাই, মানে আমার কাছে মনে হয় যে এই ধরনের বাজেট আসলে বর্তমান যুগে খেলাধুলায় এই ধরনের বাজেট আসলে ডেভেলপমেন্টের সাথে, মানে স্পোর্টস ডেভেলপমেন্ট, নট লাইক অবকাঠামো, সেটা খুব কম মনে হয়, বেমানান মনে হয়। আপনার কাছে কি মনে হয় আমাদের দেশের যে বাজেটে বরাদ্দটা দেওয়া থাকে স্পোর্টসের জন্য? দেখেন, আমাদের এইবারে যদি আপনি আমাদের বাজেটের আকার দেখেন, অন্তত যেটা মানে প্রস্তাবিত, সেটা তো একটা বিশাল 5,38,000 কোটি টাকার একটা বাজেট। সেখানে 200-300 টাকা তো আসলে এটা কোনো মানে হিসাবের মধ্যেই পড়ে না। তবে আমার মনে হয় এখানে মূল বিষয়টা হচ্ছে আমরা খেলাকে আমরা কিভাবে দেখি, ক্রীড়াকে আমরা কিভাবে দেখি। একটা হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে হ্যাঁ, স্পোর্টস এর মাধ্যমে শারীরিক ফিটনেস, স্পোর্টস এর মাধ্যমে যুব সমাজকে সঠিক পথে রাখা, সেটা হচ্ছে একটা দিক, মানে অংশগ্রহণ, পার্টিসিপেশন, রিক্রিয়েশন। আরেকটা হচ্ছে আপনার হাই পারফরমেন্স, যেখানে আমি ইন্টারন্যাশনালি আমি কম্পিট করব। সো কোন খেলাতে আমি ইন্টারন্যাশনাল পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে আমি একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারবো। আমি যদি অলিম্পিক্সে দেখি কোন ডিসিপ্লিনে আমি হয়তো একটা অলিম্পিক গোল্ড পেতে পারি, মানে সেই হিসাবেই তো আমার আগে লক্ষ্য নির্ধারণ করে তারপরে আমার পরিকল্পনাগুলো গ্রহণ করতে হবে। তো আমরা এখন যেটা বলছি যে আমাদের খেলা চলবে কি চলবে না, তার চেয়ে আরো বড় চিন্তাটা হচ্ছে আমরা স্পোর্টসকে কিভাবে সাজাবো, স্পোর্টসকে আমরা কিভাবে দেখি, এবং সেই বিষয়টা, সেই প্রশ্নের জবাব যদি আমরা দিতে পারি, তাহলে সেখান থেকে আসবে আমার এখানে কত হাজার কোটি টাকার বাজেট প্রয়োজন। মানে আমাদের টোটাল প্রেজেন্টেশনটাই আসলে করা হয়নি, মানে আমরা আসলে কি করব, মানে সংগঠকরা যারা যে যেখানটায় দায়িত্বে আছেন তারা ঠিক প্রেজেন্টেশনটাই করে উঠতে পারেনি, যে কারণে আমরা আসলে বাজেটের জন্য তো অ্যাপ্লাই করতে পারি না। হ্যাঁ, মানে আমার কথাটা হচ্ছে তো আপনার কিন্তু মৌলিক কিছু প্রশ্ন, যে আমরা খেলাকে কিভাবে দেখি, হোয়াট ইজ দ্য পারপাস অফ স্পোর্টস, আমি খেলা দিয়ে আমি কি অ্যাচিভ করতে যাচ্ছি। এখন যদি শুধু বলে যে কয়েকটা লিগ হবে বাংলাদেশে,
এটাই হচ্ছে আমাদের স্পোর্টস মিনিস্ট্রির কাজ। এটা তো আসলে কাজ না। আমরা তো বিষয়টাকে আর অনেক ব্যাপক, অনেক বিস্তৃত, অনেক গভীরভাবে দেখি। তো ওই আমাদের যদি ওই একটা না আসে, ওই উপলব্ধিটা না আসে, তাহলে তো আমার বরাদ্দ আসবে না, আর বরাদ্দ না থাকলে পরিকল্পনা আসবে না। তো এক জায়গায় তো আপনাকে শুরু করতে হবে, এবং আমার মনে হয় আমাদের প্রথম কাজ হচ্ছে স্পোর্টসকে আমরা কিভাবে দেখি, স্পোর্টস নিয়ে আমরা আগামীতে কিভাবে এগিয়ে যেতে চাই, এই মৌলিক প্রশ্নের জবাব যদি আমরা পাই, তাহলে বাকিগুলো আমরা কিন্তু সেইভাবে আমরা সাজাতে পারবো। তান্না ভাই এখানে আছেন, উনিও ভালো করে জানেন যে আমরা যখন ক্রিকেট নিয়ে আমরা যখন চিন্তা করছিলাম, আমাদের কিছু একটা টার্গেট ছিল যে 4 বছর 5 বছরে আমরা টেস্ট স্টেটাস আমরা যেতে চাই। আমাদের আগে আইসিসি ট্রফি জিততে হবে, আইসিসি ট্রফি জিতে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে হবে, আমাদের ওয়ান ডে ইন্টারন্যাশনাল স্টেটাস নিতে হবে, আমাদের বিশ্বকাপে ভালো পারফরমেন্স করে টেস্ট মর্যাদা আনতে হবে। তো এই যে ধারাবাহিক ভাবে যে একটা প্ল্যানিং, আমার মনে হয় সেটা আগে আমাদের করতে হবে। সেটা কি আপনি বলতে চান ক্রিকেটে আছে কিন্তু অন্যান্য মানে অঙ্গনে নেই স্পোর্টসের? সার্বিকভাবে থাকতে হবে, আমি শুধু ক্রিকেটের কথা বলছি, রাইট, সব দিকে থাকতে হবে। কিন্তু তানভীর মাঝার তানার কাছেই যেতে চাই, যে বরাদ্দ নিয়ে কথা হচ্ছিল একটু আগে, আমরা ব্রেকের সময় এই নিয়ে আলোচনাও করছিলাম। তানভীর মাঝার তানা, আপনার কি মনে হয় না যে এই যে আমরা যদি সত্যি মানে প্রেজেন্টেশন দিতে পারি, মানে যারা সংগঠকরা যেখানটায় দায়িত্বে আছেন তারা যদি তাদের অনুধাবন করতে পারে যে এই টার্গেট ফিক্স আপ করে আলটিমেট টার্গেট কোনটা হবে, ইমিডিয়েট টার্গেট কোনটা হবে, যেটি সাবের হোসেন চৌধুরী বলছিলেন, সেইটার অভাবেই কি আমরা আসলে বাজেট পাচ্ছি না? আমি অ্যাবসলিউটলি এগ্রি করি। আপনি দেখেন, আমি তো 72, আমি 22 বছর বয়স ছিলাম যখন আবনি ক্লাব, আই ফর্ম আবনি ক্লাব উইথ কামাল। আই এম আ ফাউন্ডার অফ দ্যাট ক্লাব। আপনি এখানে একটা বেজার মিস্টেক ইন বাংলাদেশ ইজ, যতগুলো স্পোর্টস মিনিস্টার এখন পর্যন্ত পেয়েছি, মেবি ওবায়দুল কাদের হেল্প আস আ লিটল বিট, বাট কাউরি আইডিয়া নাই। ইসি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল কি করে? বাজেটে 300 কোটি টাকা বলছেন, এর ভিতরে দেখবেন 200 কোটি টাকা দিয়ে স্টেডিয়াম বানাচ্ছে, দোকান বানাচ্ছে। They are not interested. They do not understand how to improve. What is our plan? একটা হলো প্ল্যান ইয়ুথ থেকে ড্রাগস থেকে বের করা, একটা প্ল্যান ও হাই পারফরমেন্স, উইচ সাবের চৌধুরী সেড। আমরা যখন টার্গেট করেছিলাম সাবেরের সাথে যে টেস্ট স্ট্যাটাস নিব, we achieved it because we planned it. এটার জন্য we organized everything. We made sure that the players got the highest level of training, highest. আমরা কত টাইপের কোচ নিয়ে আসছি, কত রকম করেছি, ম্যাটিং উইকেটে আমরা স্টেডিয়ামের মধ্যে নিয়ে প্র্যাকটিস করেছি। উই ডিড সো দ্যাট বাউন্স খেলতে পারি, বিকজ আওয়ার উইকেটস আর ফ্ল্যাট। সো উই প্ল্যান। এটার জন্য টাকা পয়সার দরকার। এই টাকা পয়সার প্ল্যানটা করবে কে? ফার্স্ট আই ফিল দি বোর্ডস মাস্ট ডু ইট, বিকজ বোর্ড নোজ যে আমার এতগুলো টুর্নামেন্ট, আমার এতগুলো খেলা না। আপনি দেখবেন কি অ্যাডক বেসিসে কি হলো, ওয়ার্ল্ড কাপ হচ্ছে, আরে আমাকে রাস্তা বানাতে হবে, বাতি লাগাতে হবে, 100-200 কোটি টাকা, আর প্রধানমন্ত্রী তো কিন্তু বাজেট ঠিকই হয়, মানে তখন কিন্তু এগুলোর ব্যবহারও হয়। আমরা একটু কাজী নাবিল আহমেদ আপনার কাছে যেতে চাই, যে বরাদ্দ নিয়ে কথা হচ্ছিল। আমরা জানি যে গত অর্থ বছরে ফুটবলের জন্য একটা বরাদ্দ ছিল 20 কোটি টাকার মতো, সেখানে খরচ দেখিয়ে বা কি কি খাতে ব্যয় করা হবে সেটা দেখিয়ে টাকা উত্তোলনের কথা ছিল অর্থ মন্ত্রণালয় থেকে। সেটি স্পোর্টস মিনিস্ট্রিতে ছিল, 10 কোটি টাকা আপনারা পেয়েছিলেনও, এবং তারপরের 10 কোটি টাকা আসলে দেওয়া হলো না কেন, সেটার ব্যাপারে কি আপনার কোনো কিছু আছে জানা? না, জানি না, আই এম নট ইনভলভড, না জানি না। সাবের মেবি আমি কাজী নাবিল আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। একটা কথা বলছিলেন, আমার মনে সেটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, আমরা যখন ক্রিকেট বোর্ডে ছিলাম, আপনারও মনে আছে যে আমরা যে আইসিসি মিটিং এ যেতাম, আমাদের কিন্তু সেই টিকেটের পয়সাও ছিল না, আমরা যখন টিমগুলোকে বাইরে পাঠাতাম। সো বোর্ড কনসার্ন ফেডারেশন হ্যাজ টু টেক দি ইনিশিয়েটিভ। আমরা দেখেন ওইটা করে কিন্তু ক্রিকেট ইজ নাও ইন্ডিপেন্ডেন্ট। ক্রিকেটের বাজেট বা ক্রিকেটের যে পরিমাণ তহবিল আছে, এটা আমাদের জাতীয় ক্রীড়া পরিষদের চেয়েও বেশি। সো এই বিষয়গুলো আসলে আমার মনে হয় এটা ইটস এ কোয়েশ্চন অফ ইনিশিয়েটিভ। উই নিড টু হ্যাভ গুড পিপল। এখন স্পোর্টিং ফেডারেশনে আপনি কাকে প্রধান করবেন, এটা কাউকে খুশি করার জন্য করবেন না, আপনি তাকে ওই দায়িত্ব দিবেন সো দ্যাট দ্যাট পারসন ক্যান প্রডিউস সামথিং। আমাদের এই যে ফাইন্ডিং দ্য রাইট পারসন ফর দ্য রাইট বোর্ড, তাই সেখান থেকে তো আপনার ইনিশিয়েটিভ আসবে। এখন আমি এটা কি মিনিস্টার নির্বাচনের ক্ষেত্রে নাকি ফেডারেশন গুলোর যারা অভিভাবক হিসেবে, সর্বোচ্চ অভিভাবক হিসেবে আছেন তাদের ক্ষেত্রে, মানে চয়েসটা যে কাকে আমরা সামনে রাখবো? আমি একটা বলতে যাচ্ছি যে আমাদের ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত একজন ক্রীড়াপ্রেমী মানুষ, এবং তিনি একটি ক্রীড়াঙ্গনের সাথে জড়িত পরিবার থেকে তিনি এসছেন। জাতির জন্য নিজে ফুটবল খেলতেন, এবং আমরা তাকে কিন্তু সবসময় আমাদের ফুটবলের মাঠে যে কোনো ফাইনালে, যে কোনো টুর্নামেন্টে তাকে দাওয়াত দিলে তাকে আমরা পেয়েছি। এবং যে প্রোগ্রামটির কথা এখনো বলা হয়নি, আমাদের বলা দরকার
অনেক আমাদের অপ্রতুলতার মধ্যেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গত কয়েক বছর ধরে সারা দেশে যে অনূর্ধ্ব 12-14 যে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ যে ফুটবল করতেছে, সেই এই ফুটবল করার কারণে আমি আমার নিজের এলাকাতেই দেখেছি, মানে প্রচুর শত শত স্কুল আমাদের কিন্তু সেই খেলাগুলো খেলছে। এর মাধ্যমে কিন্তু একটা আমাদের বেস তৈরি হচ্ছে যারা খেলার মধ্যে থেকে। আমাদের ফেডারেশন কিন্তু ইতিমধ্যে আমাদের বয়স ভিত্তিক 16-18 দলে অনেক প্লেয়ার কিন্তু আমরা মেয়ে এবং ছেলে পেয়েছি যারা এই টুর্নামেন্ট থেকে কিন্তু উঠে এসছে। সেখান থেকে আমরা বিভিন্ন সময় আমাদের কোচ পাঠিয়েছি, ক্যাচমেন্ট করা হয়েছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে, ট্রেনিং করা হয়েছে। আপনারা যে আমাদের বয়স ভিত্তিক মেয়েদের যে সাফল্য দেখতেছেন ফুটবলে, সেখানে কিন্তু এদের বিরাট অবদান আছে এবং সেটা কাজী নাবিল, আমাদের আরো একবার বিরতির সময় হয়ে গেল। বিরতির পরে এই বিষয়টা অবশ্যই আলোচনা করব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। দর্শক আপনারা দেখছেন খেলা নিয়ে নতুন খেলা, স্বাগত আরও একবার। আমরা যেখানটায় বিরতির আগে আলোচনায় ছিলাম, আমরা একটু শেষ পর্বে আমরা মানে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, প্রথমে সাবরে হোসেন চৌধুরী আপনাকে দিয়ে এই পর্বে শুরু করতে চাই। সেটি হলো যে আমরা কদিন আগে 20 বছর টেস্ট স্ট্যাটাস পাওয়ার 20 বছর পূর্তি হলো বাংলাদেশের। সেখানটায় দাঁড়িয়ে আপনার অনুভূতি এবং পাশাপাশি যেটি খুবই দরকার, যে এখন যেভাবে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, সেই জায়গাটায় কি মনে হয় যে রেসপেক্টের জায়গা কমে এসছে, মানে সংগঠকদের সাথে খেলোয়াড়, সাবেক খেলোয়াড়দের সঙ্গে? প্রথমে আপনার 20 বছর পূর্তিটা বলি, কারণ এটা আমাদের নিঃসন্দেহে বাংলাদেশের জন্য শুধু ক্রিকেট না, আমাদের জাতীয় অর্জনের মধ্যে সেটা ছিল একটা অন্যতম, যে আমরা টেস্ট স্ট্যাটাস আমরা অর্জন করেছিলাম। তো আমি এখানে মতামতে না যে আমি শুধু পরিসংখ্যানের উপরে যাই, মানে আমরা যখন টেস্ট মর্যাদা আমরা পাই, তখন we were the 10th টেস্ট প্লেইং কান্ট্রি। জিম্বাবুয়ে আমাদের আগে পেয়েছিল, আমরা তাদের পরে পেয়েছি। এবং এখন যদি আপনি 20 বছর পরে সে টেবিলের দিকে তাকান, আমরা কিন্তু একই জায়গায় আছি, আমাদের কোনো নড়চড় হয় নাই, বরং আমরা হয়তো কিছুটা নিচে নেমে গেছি। কারণ আফগানিস্তান, যারা আজ থেকে মাত্র 3 বছর আগে টেস্ট স্ট্যাটাস পেয়েছে, তারা কিন্তু বাংলাদেশের মাঠে এসে আমাদেরকে তারা হারিয়ে দিয়েছে 245 রানে। সো আমাদের ক্রিকেট মানে কোন জায়গায় আছে, আমার মনে হয় সেটা থেকে এটা স্পষ্ট। এটা নিয়ে বললে অনেক বিষয় চলে আসে, অনেক প্রসঙ্গ চলে আসে। তবে যেখানে সারা দেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বলি অর্থনীতির ক্ষেত্রে, সামাজিক খাতে, সেখানে ক্রিকেটের ক্ষেত্রে আমরা বিপরীতের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আর আপনি যেটা বলছেন রেসপেক্টের বিষয়টা, আসলে মানে যেটা হয়ে গেছে যে আমরা আমাদের গঠনতন্ত্র অনেক সময় ঠিকভাবে আমরা ফলো করছি না, অনেক বেশি পলিটিসাইজড হয়ে গেছে। এখানে অনেক আমাদের ফেডারেশন গুলো অনেকটা ব্যক্তি নির্ভর, এবং ব্যক্তিরা তাদের নিজেদের মতো করে তারা তাদের ফেডারেশন চালায়। আর সম্মান, মর্যাদা, এটা কিন্তু আপনাকে অর্জন করতে হয়, এবং আরেকজনকে খাটো করে আপনি নিজে কখনোই সম্মানিত হতে পারবেন না। আপনি যদি সম্মানিত হতে চান, আরেকজনকে আপনাকে সম্মান করতে হবে, এবং সেই সম্মানের মাধ্যমে আপনার সম্মানও বৃদ্ধি পাবে। এটা খেলাধুলার জন্য মোটেই আমরা এটা মানে কাম্য করি না। আমরা যদি ক্রিকেট বলি, ক্রিকেট ইজ আ জেন্টলম্যানস গেম, মানে আমরা বলি অনেক সময় দিস ইজ নট ক্রিকেট, অর্থাৎ ক্রিকেটের যে স্পিরিট, সেটার বাইরে কোনো কিছু হওয়ার কথা না। তবে আমরা যদি আমাদের যে নিয়মগুলি আছে, আমাদের যে গঠনতন্ত্র আছে, আমাদের যে জবাবদিহিতার দায়িত্বটা আছে, আমাদের দায়িত্ব পালনে যদি আমাদের কোনো ঘাটতি না থাকে, আমরা যদি স্বচ্ছতা বজায় রাখি, কোনো ধরনের বিতর্কের স্কোপ যদি আমরা না দিই, তাহলে কিন্তু এই যে কাদা ছোড়াছুড়ি বা সমালোচনা, এটা তো হবে না। এখন আজকে ধরুন আমরা কথা বলছি, তান্না ভাইও ব্রেক অনেক কথাই বলেছেন, এখন ওই কথা শুনে যদি কেউ বলে যে উনি এই খেলার মঙ্গল চায় না, উনি ষড়যন্ত্র করছে এই খেলাকে ধ্বংস করার জন্য, সো দ্যাট ইজ নট দ্য স্পিরিট। সমালোচনা আমরা সবসময় ওয়েলকাম করি, তবে অবশ্যই এটা গঠনমূলক হতে হবে। রাইট। একটু কাজী নাবিল, সম্প্রতি আমরা কয়েকজন জাতীয় দলের প্লেয়ারকেও মানে বলতে দেখলাম যে তারা আসলে যে ধরনের সমালোচনা ফুটবলে হচ্ছে, তারা আসলে অনুপ্রাণিত না হয়ে বা গঠনমূলক সমালোচনা না হওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে মানসিকভাবে, যে কারণে তারা মানে ভালো খেলতে বা অনুপ্রাণিত হচ্ছে না। সেটা তো আপনিও লক্ষ্য করেছেন, মানে আপনার ফুটবল ফেডারেশনে কে ঘিরে যে ধরনের সমালোচনা হয়, সেই জায়গায় বলবো রেসপেক্টের জায়গা কি আসলে একটু কমে গেছে? ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেসপেক্টের জায়গাটা বেশ অনেক জায়গাতে ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। আমি একটা বলতে চাচ্ছি যে আমরা যারা ক্রীড়া সংগঠক, এটা কিন্তু আমাদের কারোর প্রফেশন না, এটা কিন্তু একটা ভোকেশন। অর্থাৎ আমরা এটা কিন্তু একটা সেবামূলক কাজের জন্য কিন্তু আমরা এখানে কিন্তু এসেছি, কেউ ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য কিন্তু না। আমি এক জায়গায় আজকে আছি, এর আগে কেউ ছিলেন, আমার পরেও কেউ একদিন এখানে আসবেন। আমার নিজের মনে হয় কিনা আমাদের সমালোচনা করি, বিশেষ করে যেখানে সংগঠকদের মধ্যে সমালোচনা হচ্ছে একে অপরের সাথে, হয়তো কোনো একটি ইলেকশন কেন্দ্র করে, কোনো একটি পদকে কেন্দ্র করে, সেখানে টিম বা বর্তমান প্লেয়ার এক্স্যাক্টলি তাদের
পারফরমেন্স নিয়ে সবসময় নিয়ে আসা হয়তো নাও ভালো হতে পারে, কারণ পারফরমেন্স অনেক সময় আনইভেন থাকে। এবং বর্তমানে ফুটবল দলের কথা যদি বলি, 1 বছর আগে কিন্তু আমরা কাতারকে কিন্তু আমরা হারাতে সক্ষম হয়েছি, যে কাতারে অনেক প্লেয়াররা কিন্তু সামনে ওয়ার্ল্ড কাপ কিন্তু খেলতে যাচ্ছে। এবং আমরা ভারতের সাথে কিন্তু আমাদের সাথে কিন্তু অনেক বেগ পেতে হয়েছে কিন্তু ড্র করতে ভারতের মাটিতে। কিন্তু সেখানে বলতে যে আমাদের অনেক ব্যর্থতা আছে, সাফল্য আমাদের আছে। সেখানে আমাদের সাফল্যের দিকগুলোকে একটু হাইলাইট করে আমাদের, যেমন আমাদের বর্তমান খেলোয়াড়রা অনুপ্রাণিত হবে। বর্তমান খেলোয়াড়রা তাদের পূর্বসূরীদের কাছে সবসময় উৎসাহ, সমর্থন, পরামর্শ আশা করতেই পারে, এবং আমার দৃঢ় বিশ্বাস তারা সেটা তাদের কাছ থেকে সবসময় তারা ভবিষ্যতে পাবে। অবশ্যই তাই। সেই সঙ্গে আপনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে যে সংখ্যাটা বেরিয়েছে, প্রতিষ্ঠা সংখ্যায়, সেখানে উত্তরণে আপনি একটি লেখা ছাপিয়েছেন। সে প্রসঙ্গ, এই প্রসঙ্গে সেটাও এসে আমরা যতটা লক্ষ্য করেছিলাম। কাজী নাবিল, আমরা একটু তানভীর মাজার তান্নাকে দিয়ে শেষ করতে চাই মূলত, এরপরে হয়তো সময় পাবো না। তানভীর মাজার তান্না, যেটি সাবের হোসেন চৌধুরী এমপি এবং কাজী নাবিল এমপি যেমনটা বলছিলেন, আপনার কাছ থেকে জানতে চাই যে রেসপেক্টের জায়গাটা কতটা আছে। আপনি নিজেও সংগঠক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন, খেলোয়াড় ছিলেন। স্পেশালি যদি বলি, ফুটবলে খুব বেশি কাদা ছোড়াছুড়ি হয়। আপনাকে একটা সিম্পল কথা বলি, আমি তো 1963 ধরেন 12-13 বছর যখন, তখন থেকে খেলাধুলা করছি, ঢাকা স্টেডিয়াম যাচ্ছি। ডিউ নো আপনাদের সময় তখন জার্নালিস্ট কারা ছিল? তখন ছিল জামান ভাই, তখন ছিল আতাউল হক মল্লিক, তখন ছিল অজয় বড়ুয়া, রৌফুল হাসান। উনি আমাদের সঙ্গে ক্রিকেট খেলেছে বাবা। ওনারা যখন লিখতেন, উইথ রেসপেক্ট, বিকজ হি ইজ প্লেইং উইথ মি, আই আন্ডারস্ট্যান্ড। আপনারা এখন এমন কাদা ছোড়াছুড়ি করেন, এমন পার্সোনালাইজ জিনিসপত্র লোকদের সম্বন্ধে লিখেন, আমার শরম লাগে। সেটা তো শুধু গণমাধ্যমের কাজ না, শরম লাগে। দিস ইজ নট রাইট, দিস ইজ নট জার্নালিজম, or this is not what আমি যদি কোনো বাজে কথা লিখি, you should just cut it, বলে তার নামে এটা লিখবো না। তানভীর মাজার তান্না, আমি একটু জানতে চাই, কোন সংগঠক যদি বলেন তার ব্যাপারে, যিনি দায়িত্বপ্রাপ্ত সংগঠক, লাইক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি হিসেবে কাজী নাবিল যদি কোনো কথা বলেন, সেটা তো আমি প্রচার করব। সেই জায়গায় তো দায়টা আমার না, মানে কাজী নাবিলের না। I disagree with you. কাদা ছোড়াছুড়ি পার্সোনালাইজড ভাবে যদি হয়, I totally disagree. আপনি ফেডারেশন কি কিছু বলেন, আপনি অর্গানাইজেশন কি কিছু বলেন, আপনি যদি একজনকে পার্সোনালাইজড ভাবে আপনি যদি অ্যাটাক করেন, তাহলে ইট ইজ ভেরি 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 আনফেয়ার। এটা ঠিক না। এটা আমাদের সমাজে, স্পোর্টস সমাজে এটা চলে না। স্পোর্টস সমাজ ইজ এ, উই আর বিগ হার্টেড পিপল। হার জিত আছে। আমি মোহামেডানের সাথে হারছি, আমি মোহামেডান ক্লাবে আড্ডা মারছি। আমি ব্রাদার্সের সাথে হারছি, ব্রাদার্সের হারছি। So Mohammed আমাদের সঙ্গে পাকিস্তান ক্রিকেট ওয়ার্ল্ড কাপে হারছে, I was the manager, I was sitting with the Pakistani players and they were feeling bad, but বসে আড্ডা মারছি because Mushtaq was my coach. সেটাই তো আসলে খেলা তো সম্প্রীতির জায়গা। You must have love for each other. আপনারা যদি পার্সোনালাইজ জিনিসে যদি চলে যান, সাবের যেটাও বলেছে, I agree with him also, পার্সোনালাইজ নিবেন না। এটা তো দেশের জন্য, we are trying to make the country great. আমরা তো থাকবো না, আমাদের পরে কেউ আসবে। অবশ্যই আমাদের থামতে হচ্ছে। তানভীর মাজার তান্না এবং আরো সাবের হোসেন চৌধুরী, কাজী নাবিল, তিনজনকে অসংখ্য ধন্যবাদ। যেমনটা বলছিলেন, মনে হয় আমি যতটা ভুল না করলে ইঙ্গিত দিচ্ছিলেন তানভীর মাজার তান্না, কাজী সালাউদ্দিনকে নিয়ে হয়তো বলছিলেন। আমরাও চাই না ব্যক্তিগতভাবে কোনো আক্রোশ বা কোনোভাবে এরকম কেউ বলুন বা আমরা কোনো পক্ষপাতমূলক আচরণ করি। এই ছিল আজকের আয়োজনে। সবাই ভালো থাকুন আর ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।